তোমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী আছে, সেটা তুমি নিজেও হতে পারো, যারা মনে করে বয়সের সব কিছুই তারা পারে, বয়স থেকে যেই প্রশ্ন আসুক না কেন সেটার সঠিক উত্তর তারা করতে পারবে। তাহলে আমার স্ক্রিনে যে দুইটা প্রশ্ন দেখা যাচ্ছে, সেই দুইটা প্রশ্নের পেসিভ ভয়েস কী হবে সেটা বলো তো। তোমরা যখন প্রথম প্রশ্নটার ভয়েস চেঞ্জ করবে তখন ম্যাক্সিমাম শিক্ষার্থীর উত্তর হওয়া উচিত এটা, উই আর প্লিজড বাই হিম, তাই না? সেকেন্ড কোয়েশ্চেনটারও সেমভাবে তোমাদের উত্তর হওয়া উচিত, আই ওয়াজ অ্যানয়েড বাই হিজ কন্ডাক্ট, এটা হওয়া উচিত, রাইট? কিন্তু এই দুইটা উত্তরই ভুল। তাহলে সঠিক উত্তর কি? প্রথম কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে উই আর প্লিজড উইথ হিম। বাই হবে না, উইথ হবে। যেহেতু এখানে বাইয়ের পরিবর্তে উইথ ব্যবহৃত হয়েছে, সেহেতু এখানে আই ওয়াজ অ্যানয়েড বাইয়ের জায়গায় উইথ লিখে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু তুমি যদি ভুলেও এইটা করো তাহলে এই উত্তরটাও ভুল হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট। এখানে উইথও হবে না, বাইও হবে না, হবে অ্যাট। এখানে বলা আছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তোমরা যখন থেকে ভয়েস পড়তেছো তখন থেকেই জানো যে নোনের সাথে টু ব্যবহার করতে হয়, বাট এখানে বাই ব্যবহার করছে, তার মানে এই আনসারটা ভুল। কিন্তু এই আনসারটা ভুল না, এটা সঠিক উত্তর। খেতে গেলে একটা ধোকা। এই ধরনের যত কনফিউশন আছে আজকে ক্লাসটিতে আমি ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম, কৃষিগুচ্ছ স্পেশাল ইংরেজি ফুল কোর্সের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসের মতো আজকের ক্লাসেও আমি ভয়েস নিয়ে আলোচনা করব, তবে আজকের ক্লাসে যা পড়াবো তা গত ক্লাসের তুলনায় একটু কঠিন হবে, তবে গুরুত্বপূর্ণ বেশি। তাছাড়া গত ক্লাসে তুমি যা শিখেছো বা যা বুঝেছো তার থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে আজকে যে সকল টপিকগুলি তুমি শিখবে এবং বুঝবে। সেজন্য আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে দেখবে এবং হাতের কাছে একটা নোট রাখবে। আজকের ক্লাস শুরু করার পূর্বে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথম কাজটা অবশ্যই তোমাদের করতে হবে, সেকেন্ড কাজ থেকে শুরু করে বাকি সব কিছুই আমি করবো, ঠিক আছে? তো প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এখানে যে তিনটা বাক্য দেওয়া আছে, সেই তিনটা বাক্য কোন ফর্মে আছে, ভয়েসের অ্যাক্টিভ ফর্ম নাকি প্যাসিভ ফর্ম, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ কি? কারণ অনেক সময় পরীক্ষার মধ্যে সেন্টেন্সের পাশে মেক ইট অ্যাক্টিভ অর মেক ইট প্যাসিভ নাও লেখা থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা কোন ফর্মে আছে এবং সেই অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। সুতরাং এটাও তোমার জেনে রাখা উচিত, শিখে রাখা উচিত। একদম ক্লাসের শেষে এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দেখব। এখন তোমরা ভিডিওটা পজ করে খাতায় এটা নোট করে ফেলো, তারপর ক্লাসের শেষে আমার সাথে মিলিয়ে নিও। যদি তুমি বাক্য আইডেন্টিফাই করতে পারো কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, তাহলে তোমার জন্যই ভয়েসের লেভেল 2। লেভেল 2 এর প্রথম টপিক হিসেবে আমরা একটা প্রশ্ন সমাধান করব। সেই প্রশ্নটা গত ক্লাসের শেষে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল কমেন্টে সঠিক উত্তরটি লেখার জন্য। যদি কেউ সেই প্রশ্নের সঠিক উত্তর করে থাকো তাহলে তো ভালো, আর যদি না করে থাকো সমস্যা নেই। এখন আমি এই কোশ্চেনটা সলভ করে দেব, তবে আমি সলভ করার আগে তোমরা যদি এটার সমাধান জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে বলা হয়েছে লীলা ফ্যান্স হারসেলফ। এই প্রশ্নটাকে ভয়েসের নর্মাল নিয়মে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ এখানে যে ফ্যানটা আছে সেটা কিন্তু B1 এবং লীলা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সাথে এস যুক্ত হয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এটাকে আমরা কিভাবে ভয়েস করব? নর্মাল নিয়মে আমরা মূলত কি করি? নর্মাল নিয়মে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নেই আর সাবজেক্টটাকে অবজেক্ট করে নেই, তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আনি, পাশাপাশি সেন্টেন্সের যে ভার্বটা থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি, যেটাকে আমরা B3 বলে থাকি, রাইট? ওকে, কিন্তু সেই নিয়মে এই সেন্টেন্সটাকে প্যাসিভ করা যাবে না। এর কারণ হচ্ছে এখানে যে হারসেলফটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যখনই সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে থাকবে তখন সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকবে, তাদের কোনো চেঞ্জ হবে না, বাকি সব নিয়ম ঠিক থাকবে। এখন যেহেতু আমি বললাম লীলা এবং হারসেলফ, অবজেক্ট এবং সাবজেক্ট চেঞ্জ হবে না, সেহেতু তোমার মাথায় আসতে পারে তাহলে তো আমার এখানে বাই ব্যবহার করার কোনো দরকার নাই, তাহলে নর্মালি সেন্টেন্সের যে উত্তরটা সেটা হওয়ার কথা বি নাম্বার অপশন, লীলা ইজ ফ্যান্ড হারসেলফ, রাইট? বাট এটা যদি তুমি করো তাহলে উত্তরটা ভুল হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। সাবজেক্ট লীলা এবং অবজেক্ট হচ্ছে হারসেলফ, দুইটা একদম সেম জায়গায় আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেখানে ছিল প্যাসিভ ভয়েসেও সেখানে আছে, সেটার কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু টেন্স অনুযায়ী আমাদেরকে একটা ভার্ব আনতে হবে, অক্সিলারি ভার্ব। যেহেতু লীলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা এখানে ইজ আনছি। তারপর অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যে ভার্বটা ছিল ফ্যান্স, সেটার পাস্ট পার্টিসিপল করতে হয়েছে, কি হয়েছে? ফ্যান্ড হয়েছে। তারপর রুলস অনুযায়ী একটা বাই আসছে, অ্যান্ড দেন যেটা অবজেক্ট ছিল হারসেলফ সেটাই অবজেক্ট হিসেবে রয়ে গেছে। সঠিক উত্তরটা কি হলো? লীলা ইজ ফ্যান্ড বাই হারসেলফ। এখান থেকে কি শিখলা? যখনই কোনো সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে তখন সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সেম জায়গায় থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। সেম আরেকটা কোশ্চেন, যেই নিয়ম অনুযায়ী
অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন হয় না। এর কারণ হচ্ছে নর্মালি যখন এই সেন্টেন্সটাকে তুমি প্যাসিভ করবা তখন অবজেক্ট ইচ আদারকে তুমি আগে নিয়ে যাবা, সেন্টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করবা, তারপর অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করবা, রাইট? বাট এটা করলে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। তোমাকে এখানে কি করতে হবে, এখানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা সাবজেক্ট হিসেবেই থাকবে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা অবজেক্ট হিসেবে থাকবে প্যাসিভ ভয়েস করার সময়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ইচ আদারটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন। যখন অ্যাক্টিভ ভয়েসে রেসিপ্রোকাল থাকবে বা প্যাসিভ ভয়েসে রেসিপ্রোকাল থাকবে তখন তাদের কোনো পরিবর্তন হবে না, সেই জন্য তারা যেই জায়গায় থাকবে সেই জায়গায় রেখেই সেন্টেন্সটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আর যেহেতু প্রথম তিনটা অপশনের মধ্যে ইচ আদার অবজেক্টটা সাবজেক্ট হিসেবে চলে আসছে সেহেতু এই প্রথম তিনটা অপশনই বাদ। লাস্ট যে অপশনটা আছে ডি নাম্বার অপশনটা সেটাই হচ্ছে সঠিক উত্তর। এই জন্যই আমি বারবার বলি যদি তুমি অপশন এলিমিনেট করতে পারো সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত উত্তরটা পাওয়া তোমার জন্য আরও সহজ হয়ে যাবে। এখন দেখতে হবে এই অপশনটা সঠিক কিনা। এখানে এই দে হেট ইচ আদার, এই হেটটা যেহেতু B1-এ আছে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর শর্ত অনুযায়ী আমাদেরকে সাবজেক্ট এবং অবজেক্টটা ঠিক রাখতে হবে, সেই জন্য আমি এখানে দে এবং লাস্টে ইচ আদারটা ঠিক রাখলাম। এখন টেন্স অনুযায়ী এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি ভার্ব ইউজ করি? এম, ইজ, আর ইউজ করি। যেহেতু দে প্লোরাল সেহেতু এখানে আমাদেরকে আর ইউজ করতে হবে। তারপর এখানে যে ভার্বটা ছিল B1 এই ভার্বের B3 হেটেড ইউজ করতে হবে। বাট এখানে যেহেতু লাভড আছে তার মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে কি? ব্ল্যাঙ্ক। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দে আর হেটেড বাই ইচ আদার। এখন যদি এই লাভডের জায়গায় আমি হেটেড ইউজ করি তাহলে এই অপশনটা সঠিক হবে, আদারওয়াইজ এটা সঠিক হবে না। উপরে দেখো দুইটাতে হেটেড ছিল বাট এখানে ইচ আদার চলে আসছে প্রথমেই, সেই জন্য কি এই দুইটা অপশন ভুল। এখানেও ইচ আদার চলে আসছে আর এখানে লাভড, এখানে তো ভার্ব লাভড না হেট, তার মানে এই অপশনটাও ভুল। তো তিনটা অপশন এলিমিনেট হয়ে গেছে, লাস্টে একটাই থাকে। এখন তুমি যদি সেটাই সঠিক উত্তর করে আসো তাহলে কি পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে? অপশন এলিমিনেট করার পর তোমাকে চেক করতে হবে তুমি যে অপশনটা চুজ করতেছো সেটা কি আদৌ সঠিক উত্তর নাকি সেই প্রশ্নটাই ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এখন এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তাহলে আমাকে এটা রাইট অ্যান্সার করতে হলে কি করতে হবে? লাভডের জায়গায় হেট ব্যবহার করতে হবে। এখন যেহেতু এখানে হেটেড চলে আসছে তার মানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে দে আর হেটেড বাই ইচ আদার। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো একটা প্রশ্ন রিভিউ করা যাক। এখানে বলা হয়েছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এই ব্রেভ অর্থকে সাহসী, এটা কি একজনের গুণ বোঝাচ্ছে? যেহেতু গুণ বোঝাচ্ছে সেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে বলো তো এখানে যেই অবজেক্টটা আছে সেটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল? যারা পূর্বের ক্লাস করেছো তারা ইতিমধ্যেই বুঝে গেছো এই অবজেক্টটা হচ্ছে প্লোরাল। কারণ যদি কখনো কোনো সেন্টেন্সে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে সেটা সেন্টেন্সের শুরুতে থাকুক বা সেন্টেন্সের শেষে থাকুক, সেন্টেন্সের শুরুতে থাকলে সাবজেক্ট, সেন্টেন্সের শেষে থাকলে অবজেক্ট হিসেবে থাকছে। যদি এরকম থাকে তাহলে সেই অবজেক্ট বা সাবজেক্টটা হচ্ছে প্লোরাল নাম্বার, আর প্লোরাল নাম্বারের সাথে প্লোরাল ভার্ব আমাদের ইউজ করতে হবে, রাইট? এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে এই দ্য ব্রেভকে ইউজ করব, তো এটা সাবজেক্ট হিসেবে থাকবে। এরপর এখানে ভার্ব কি? ফেভার্স। যেহেতু এখানে ফেভারের সাথে B1-এর সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত আছে সেহেতু বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু এখানে দ্য ব্রেভের সাথে আমরা যেই ভার্বটাকে নিব সেটা কি হবে? এম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা। আর যেহেতু দ্য ব্রেভ হচ্ছে একটা প্লোরাল নাম্বার সেহেতু এটার সাথে আমাদের প্লোরাল ভার্ব যেটা আর সেটাই যাবে, কারণ এম আয়ের সাথে আর ইজ সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহৃত হয়। কোন সিঙ্গুলার? থার্ড পারসন সিঙ্গুলার। এরপর আমরা কি করব? এরপর এখানে যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ B3 ব্যবহার করব। B3 হচ্ছে ফেভার্ড। তারপর রুলস অনুযায়ী একটা বাই অ্যান্ড দেন এখানে যে ফরচুন আছে সেই ফরচুনটা অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে এখন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটা। এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে দেখো তো কোন অপশনটা আমার কথা মতো হচ্ছে? ডি নাম্বারটা। তার মানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, কারণ এখানে দ্য ব্রেভ অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর রুলস অনুযায়ী ভার্ব আর ব্যবহৃত হয়েছে। কেন? কারণ দ্য ব্রেভ যেটা সেটা হচ্ছে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, আর দ্য প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা প্লুরাল সাবজেক্ট হয়, এই জন্য এখানে আর ব্যবহৃত হয়েছে। তারপর এখানে যে ভার্বটা ছিল ফেভার সেই ভার্বের B3 ব্যবহৃত হয়েছে, ফেভার অ্যান্ড দেন একটা প্রিপোজিশন বাই, আর লাস্টলি হচ্ছে ফরচুন যেটা সাবজেক্ট ছিল সেটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ।
এখন তোমরা নতুন একটা রুল শিখবে, যেটা হচ্ছে ডাবল থিং। ডাবল থিং বলতে এখানে আমি ডাবল অবজেক্টকে বুঝিয়েছি। সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট থাকতে পারে, তখন তুমি কোন অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করবে? উত্তর একদমই সহজ, তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে পারো। যেমন এখানে আছে হি হ্যাজ গিভেন মি অ্যা বুক, এই জায়গা থেকে তুমি অ্যা বুককে পেসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিতে পারো, অথবা মিকে পেসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিতে পারো, যে কোনো একটাকে তুমি চুজ করতে পারো। সেমভাবে এখানে হি মেড আস ওয়ার্ক, এখানে আমরা আস এটাকে সাবজেক্ট হিসেবে নিতে পারি। যখন এই আসকে আমরা সাবজেক্ট হিসেবে নিব তখন অবশ্যই আমাদেরকে উই ব্যবহার করতে হবে, কারণ এই আসটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন এই আসের সাবজেক্টিভ ফর্মটা আমাদের সেন্টেন্সে লিখতে হবে। আর যদি ওয়ার্ককে নেই তো ওয়ার্ক একাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, আর এক্সট্রা অবজেক্টটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবেই থেকে যাবে। তাহলে বলো, এই হি হ্যাজ গিভেন মি অ্যা বুক এই সেন্টেন্সের কয়টা আনসার হবে? দুইটা আনসার হবে। প্রথমে যদি এই অ্যা বুককে সাবজেক্ট হিসেবে নিয়ে যাই তাহলে এটার আনসারটা হচ্ছে অ্যা বুক। যেহেতু এখানে হ্যাজ আছে এবং তারপর B3 আছে, তার মানে এটা হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু এখানে আমাদের হ্যাজের সাথে বিন ব্যবহার করব। তারপর এখানে ভার্ব যেটা গিভেন এটা B3 ছিল, এটাই বসবে এখানে। তারপর নিয়ম অনুযায়ী একটা বাই অ্যান্ড দেন এখানে যে সাবজেক্টটা ছিল হি, সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং হি এর অবজেক্টিভ ফর্ম হিম বসবে। কিন্তু এখানে আমাদের মি ডাবল যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের একটা অবজেক্ট বাদ পড়ে গেছে। এই অ্যাবুককে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, কিন্তু এই মিটা কিন্তু বাদ পড়ে গেছে। তো এই মিটাকে যদি আমরা এখানে ইউজ করি সেক্ষেত্রে অবশ্যই টু ইউজ করতে হবে, তারপর মিটা লিখতে হবে। এটা হচ্ছে একটা আনসার। এখন প্রশ্ন হচ্ছে টু আমরা কেন ইউজ করব আর কখন ইউজ করব? যখনই কোনো সেন্টেন্স দ্বারা কে বা নিকটে বোঝাবে তখনই তুমি সেই সেন্টেন্সের একটা অবজেক্টকে যদি সামনে নিয়ে যাও, অর্থাৎ ডিরেক্ট যে অবজেক্টটা, এখানে দুইটা অবজেক্টের কিন্তু নাম আছে আলাদা আলাদা। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যদি তুমি ডিরেক্ট অবজেক্টটাকে পেসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে চুজ করো তাহলে ইনডিরেক্ট অবজেক্টটা সেটার পূর্বে টু ব্যবহার করতে হবে যদি সেটা নিকটে বা কে বোঝায়। কিন্তু তুমি যদি এই ইনডিরেক্ট যে অবজেক্টটা আছে সেটাকে নিয়ে যদি তুমি পেসিভ ভয়েস করো তাহলে কিন্তু এই টু ইউজ করতে হচ্ছে না। সেটা কীভাবে দেখো। তো এখন মিটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, তো মি সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে আই হচ্ছে। তারপর কি হবে? আয়ের সাথে কি হ্যাজ হবে? অবশ্যই না, আয়ের সাথে হ্যাভ ব্যবহৃত হবে। তো আই হ্যাভ, তারপর বিন গিভেন, কি দিয়েছিল আমাকে? একটা বই দিয়েছিল। তাহলে এখানে কি হবে? অ্যা বুক অ্যান্ড দেন প্রিপোজিশন বাই, তারপর হিম। এখন তোমার কাছে যেটা সহজ মনে হবে সেটাই তুমি আনসার করবা। যদি তোমার মনে হয় ব্যক্তিবাচক অবজেক্টটাকে তুমি আগে নিয়ে যাবা, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট যেটা থাকবে সেটাকে আগে নিয়ে গিয়ে তুমি পেসিভ করবা, কোনো সমস্যা নেই। আর যদি তুমি ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করো পেসিভ ভয়েসের ক্ষেত্রে এবং সেটা যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে যেটা তুমি চুজ করো নাই সেটার পূর্বে একটা টু ইউজ করতে হবে, যেটা আমি আগের উদাহরণটাই করেছি। কিন্তু তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তো এরকমটা না, কারণ তাদের ক্ষেত্রে 4টা অপশন দেওয়া থাকবে। তখন সেই 4টা অপশনের মধ্যে যে আনসারটা থাকবে সেটাই সঠিক উত্তর হবে। সেই জন্যই তোমাকে 2টা আনসারেই জেনে নিতে হবে। অপশনে এইটা দিয়েও অপশন তৈরি করে দিতে পারে, আবার আমি আগে যেই সলিউশনটা দিয়েছি সেই সলিউশন অনুযায়ী অপশন থাকতে পারে। ঠিক আছে, এখন এই 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে হি মেড আস ওয়ার্ক। এখানে এই আসটা হচ্ছে ব্যক্তিবাচক আর এই ওয়ার্কটা হচ্ছে বস্তুবাচক, তাই না? তো ওয়ার্কটাকে যদি আমরা আগে নিয়ে যাই সেমভাবে আগের মতোই আমরা এটাকে পেসিভ ভয়েস করব। কী হবে? যদি ওয়ার্কটাকে তুমি সামনে নিয়ে যাও তাহলে ওয়ার্ক এখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন ওয়ার্কের সাথে আমরা কি ব্যবহার করব? এখানেই মেড আছে, অর্থাৎ সাবজেক্টের পরে B2 ভার্বের পাস্ট ফর্ম আছে। যেহেতু পাস্ট ফর্ম সেহেতু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার ইউজ করে থাকি। ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সেহেতু আমাদের এখানে ওয়াজ ইউজ করতে হবে। ওয়ার্ক ওয়াজ, রাইট? এরপর কি? মেড, এটা B2, মেডের B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলও মেডই হয়ে থাকে। ওয়ার্ক ওয়াজ মেড। তারপর রুলস অনুযায়ী একটা বাই ব্যবহৃত হবে অ্যান্ড দেন এখানে হি ছিল সাবজেক্ট ফর্ম, এখানে অবজেক্ট ফর্ম হিম ব্যবহার করতে হবে। তো বাদ চলে গেল কে? বাদ চলে গেল আসটা। এই আসটাকে যদি আমরা এই জায়গায় ইউজ করি তাহলে কিভাবে ইউজ করতে হবে? আগে তো আমরা টু ইউজ করেছিলাম, কিন্তু এখানে টু ইউজ করা যাবে না। কারণ কি? দেখো এখানে যে বলেছে হি মেড আস ওয়ার্ক, এই সেন্টেন্সের বাংলা করলে কিন্তু কে বা নিকটে বোঝাচ্ছে না, এখানে কিন্তু জন্য বোঝাচ্ছে, তাই না? যে সে আমার জন্য কাজটা করে দিল। যেহেতু জন্য বোঝাচ্ছে সেহেতু এখানে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? ফর ইউজ করব। তাহলে এখানে মেড, ওয়ার্ক ওয়াজ মেড ফর আস বাই হিম। সঠিক উত্তরটা কি?
ওয়ার্ক ওয়াজ মেড ফর আস বাই হিম। আর যদি ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিয়ে যাও তাহলে এরকম নর্মালি একটা সেন্টেন্স হবে। যেরকম এই সেন্টেন্সটাকে যদি আমরা এই লাস্টের অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট যেটা সেই অবজেক্টটা না নিয়ে ইনডিরেক্ট অবজেক্ট এই আসটাকে নিয়ে যাই তাহলে এটার উত্তর কি হবে? উই ওয়ার মেড ওয়ার্ক বাই হিম, এটাও হবে। এছাড়া তুমি এই সেন্টেন্সটাকে আরও সুন্দর করার জন্য এখানে টু ইউজ করতে পারো, নো প্রবলেম। তোমার যেটা সুবিধা তুমি সেটা ইউজ করবে, কারণ পরীক্ষার অপশনে যে কোনো একটা দিয়ে অপশন তৈরি করে দিতে পারে। দেখো এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের কনসেপ্টটা একটু আগে আমি ক্লিয়ার করলাম। এখানে বলা হয়েছে দ্য কাউ গিভ আস মিল্ক। এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস কী হবে? এখানে ডাবল অবজেক্ট আছে, একটা আস একটা মিল্ক আছে। এখন এটার আনসার কয়টা হয়? দুইটা হবে। হয় তুমি আজকে দিয়ে সেন্টেন্স করবা আর না হয় মিল্ককে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ইউজ করবা। যদি তুমি প্যাসিভ ভয়েসে মিল্কের সাবজেক্ট হিসেবে ইউজ করো তাহলে এই আস এই ডাবল অবজেক্ট যেটা আছে সেটার পূর্বে আমাকে কি ইউজ করতে হবে? টু ইউজ করতে হবে, না হলে ফর ইউজ করতে হবে। টু কখন? টু যখন দিকে বোঝাবে বা কে বোঝাবে তখন। আর যদি সেন্টেন্সের মাধ্যমে জন্য বোঝায় মানে কারোর জন্য কিছু করছে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? ফর ব্যবহার করতে হবে। আর বাকি সব কি ঠিক থাকবে। তাহলে আমরা দেখি প্রথম যেই সেন্টেন্সটা আছে সেখানে বলা হয়েছে আর বিং। যেহেতু এইটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু প্রথম অপশনটা এমনিতেই বল, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এম ইজার ইউজ করি, বিং ইউজ করি না। সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেখানে আস যেই অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করছে উই, তারপর ওয়ার ইউজ করছে। যেহেতু এখানে গিভ আছে আর গিভটা হচ্ছে বি1 আর এখানে দ্য কাউ তার মানে এইটা একটা প্লুরাল ফর্মে ছিল, সেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এখানে পাস্ট ইনডিফিনিটের নিয়ম ফলো করছে, তো বি নাম্বার অপশনটাও বাদ। একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার হলে তুমি যদি অপশন এলিমিনেট করতে পারো সেক্ষেত্রে অনেকাংশে তোমার সঠিক উত্তরের কাছে তুমি চলে যেতে পারবা, কারণ তোমার কাছে 50-50 চলে আসতে পারে। ইভেন অপশন এলিমিনেট করতে করতে সঠিক আনসারটাও তুমি পেয়ে যেতে পারো। একটা অপশনই বাকি থাকবে, সেটাই তো সঠিক আনসার হয়ে যাবে, রাইট? তারপরে তুমি নিশ্চিত হওয়ার জন্য যদি ব্ল্যাঙ্ক হয়ে থাকে সেজন্য তুমি রুলসগুলো চেক করে নেবে। এই জন্য অপশন এলিমিনেট করার দক্ষতাটাও অনেক বেশি বেশি জরুরি। সেজন্য কী করবা? সবসময় প্রশ্নগুলা সলিউশন করার চেষ্টা করবা, একের পর এক কোশ্চেন ব্যাংক সমাধান করবা, দেখবা তোমার কাছে এগুলা সহজ হয়ে যাবে। তারপরের যে অপশনটা আছে সেই অপশনে মিল্ককে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে, পরে দুইটাতেই মিল্ককে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে। তো এরপরে ইজ ব্যবহার করছে, ইজ দুইটার ক্ষেত্রে ইজ ব্যবহার করছে, ওকে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আমরা এম ইজ আর এই তিনটার যে কোনো একটা ইউজ করব। যেহেতু এখানে মিল্ক সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে আমাদের কি ব্যবহার করতে হয়েছে? ইজ ব্যবহার করতে হয়েছে, ওকে। তারপর দেখো নিচের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে কিন্তু বিং ইউজ করছে, এটা কিন্তু এন টাইপিং মিস্টেকের জন্য এজ হয়েছে। বিংটা কোথায় ব্যবহার করা হয়? যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করা হয় তখন। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পিআই, সেহেতু এখানে আমাদের শুধুমাত্র অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তারপর মূল সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেই ভার্বের বিসি ইউজ করতে হবে, যেটা এখানে ইউজ করা হয়েছে গিভেন। অ্যান্ড দেন যেহেতু আস ব্যক্তিবাচক, তো ব্যক্তিবাচকের পূর্বে আমাদের কি ব্যবহার করতে হয়? টু ব্যবহার করতে হয়। তো এখানে টু ব্যবহার করা হয়েছে বাই দ্য কাউ। মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। গরুর মাধ্যমে আমাদেরকে যে কে বোঝাচ্ছে, আমাদেরকে দুধ দেওয়া হলো, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি নাম্বারটা। এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব নতুন নিয়ম শেখার জন্য। এখানে প্রথমে বলা হয়েছে হি প্লিজেস আস, হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। দুইটা সেন্টেন্স, আনসার কি হতে পারে? এই দুইটা সেন্টেন্সেই আমরা ক্লাসের ইন্ট্রোতে দেখে এসেছি। তুমি যদি নর্মালি আনসার করো তাহলে আনসারটা হচ্ছে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে প্লিজেস আস যেটা, এর যে বি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা হবে সেটার পরে আমাদেরকে উইথ ব্যবহার করতে হয়। আর এখানে অ্যানয়েড মি, এখানেও আমাদের বাই ব্যবহৃত হবে না, এখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অ্যাট ব্যবহার করতে হবে। তার মানে এই দুইটা বাক্যই ভুল। যদি আমি এই সেন্টেন্সে বায়ের পরিবর্তে উইথ ব্যবহার করি তাহলেই সঠিক উত্তর হবে, আর এখানে যদি বায়ের পরিবর্তে অ্যাট ব্যবহার করি তাহলে সঠিক উত্তর হচ্ছে। কিন্তু কেন হচ্ছে এটা কি তুমি কীভাবে মনে রাখবে? এখানে দেখো, যদি কোনো সেন্টেন্সে কন্ডাক্ট, বিহেভিয়ার, ওয়ার্ক, বিউটি এই শব্দগুলো থাকে, পাশাপাশি যদি কোনো বিষয় বোঝায়, ঘটনা বোঝায়, সেগুলোর ক্ষেত্রে এদের পূর্বে কী ব্যবহৃত হবে? অ্যাট ব্যবহৃত হবে। সেজন্য এটাকে যখন আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি এই সেন্টেন্সে, তখন এটার পূর্বে বাই না ব্যবহৃত হয়ে অ্যাট ব্যবহৃত হয়েছে। তাহলে উইথ কখন ব্যবহৃত হবে? উইথ ব্যবহৃত হবে যখন অ্যানয়, চার্ম, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, শক, স্টান, সারপ্রাইজ, ব্যাক্স এগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তখনই এদের পাস্ট পার্টিসিপাল ফর্মের সাথে বাই ব্যবহৃত না হয়ে কী ব্যবহৃত হবে? উইথ ব্যবহৃত হবে। উইথের আরও একটা নিয়ম আছে, সেটা আমরা আরেকটু পরে জানবো। এখন আমরা একটা প্রশ্নের সমাধান করব। এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেখানে বিহেভিয়ার আছে।
হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। যখন এই সেন্টেন্সটাকে আমরা পেসিভ করব তখন এই হিজ বিহেভিয়ারটা কি হচ্ছে, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে পেসিভ ভয়েসে, আর সাবজেক্ট হিসাবে এই মিটা চলে আসবে। যখন এই হিজ বিহেভিয়ারটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে তখন এর পূর্বে আমাদের কি ইউজ করতে হবে, অবশ্যই অ্যাট ইউজ করতে হবে, কারণ কন্ডাক্ট, হিজ বিহেভিয়ার, তারপর বিউটি এগুলো থাকলে আমরা তাদের পূর্বে কি ব্যবহার করি, অ্যাট ব্যবহার করে থাকি। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা পেসিভ করব তখন এই মিটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, সাবজেক্ট হলে আই হয়ে যাবে। তারপর যেহেতু এটা সারপ্রাইজড পাস্ট ফর্ম B2 তার মানে পাস্ট ইনডিফিনিট, সেহেতু আয়ের সাথে ওয়াজ ব্যবহৃত হবে, অ্যান্ড দেন এই সারপ্রাইজটা ব্যবহৃত হবে B3 হিসাবে। তারপর কি ব্যবহৃত হবে, প্রিপোজিশন হিসাবে অ্যাড ব্যবহৃত হবে, অ্যান্ড দেন বিহেভিয়ার ব্যবহৃত হবে। তাহলে দেখো তো এটা কত নম্বর অপশনে আছে, এই প্রশ্নটা আছে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, একদম ডি নাম্বারে। তাহলে সঠিক উত্তরটা কি, ডি নাম্বার অপশনটি। এখানে আরও একটি উদাহরণ আছে, শরীফ ব্যাক্সড শরীফা। এই ব্যাক্সড অর্থ হচ্ছে উত্ত্যক্ত করা বা জ্বালাতন করা, বিরক্ত করা। তো শরীফ শরীফাকে বিরক্ত করলো। এই সেন্টেন্সটাকে যদি তুমি পেসিভ ভয়েস করো তাহলে কি করতে হবে, সকল ভয়েসের সকল নিয়ম ঠিক থাকবে, বাট এখানে যেহেতু ব্যাক্সড আছে, ব্যাক্সডের পরে বাই না ব্যবহৃত হয়ে কী ব্যবহৃত হবে, উইথ ব্যবহৃত হবে। শরীফা ওয়াজ ব্যাক্সড উইথ শরীফ। এখানে সবগুলোতে ওয়ার আছে, এখানেও টাইপিং মিস্টেক হয়েছে, সঠিক উত্তরটা ছিল সি নাম্বার। তো এখানে আমাদের কি ইউজ করতে হবে, ওয়াজ ইউজ করতে হবে। শরীফা ওয়াজ ব্যাক্সড উইথ শরীফ। পূর্বে বলেছিলাম এমন আরও অনেক শব্দ আছে যেগুলোর পরে বাই না ব্যবহৃত হয়ে উইথ ব্যবহৃত হয়, সেগুলো আমরা এখন জানব। কভার, ক্রাউড, ক্র্যাম, ডেকোরেট, অর্নামেন্ট, ফিল, সিজ, স্ট্রং, অ্যাটসেট্রা। এই শব্দগুলো যদি থাকে ভার্ব হিসাবে তখন এদের যেই B3টা হবে সেই B3-র পরে বাই ব্যবহৃত না হয়ে কী ব্যবহৃত হবে, উইথ ব্যবহৃত হবে। তারপরে যে উদাহরণটা আছে সেখানে কন্টেইন, ইমবডি, ইনক্লুড, সুবসিউম। এই শব্দগুলো যদি থাকে তাহলে এদের পরে বাই ব্যবহৃত না হয়ে কী ব্যবহৃত হবে বলো তো, ইন ব্যবহৃত হবে। যখন তুমি সেন্টেন্সগুলো দেখবা, বাংলা অর্থ প্রকাশ করতে পারবা, তখন তুমি নিজেই বুঝে যাবা কেন ইন ব্যবহৃত হচ্ছে আর কেন উইথ ব্যবহৃত হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস। যেহেতু এখানে ইমবডিটা ভার্ব এবং এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সেই জন্য এখানে এস/ইএস যুক্ত হয়েছে। সুতরাং বুঝতেই পারছি এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমাকে এটাকে পেসিভ করতে হবে। এই ইমবডির অনেকগুলো অর্থ আছে, কিন্তু এখানে আমরা বাস্তব রূপ দেওয়ার অর্থটা ব্যবহার করব। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে সকল ভালো গুণাগুণের বাস্তব রূপ হচ্ছে আমার শিক্ষক। তার মানে যত ধরনের ভালো গুণ আছে সেই গুণগুলা কি আমার শিক্ষকের ভেতরে আছে। আর ভেতরে বা মধ্যে বোঝাতে আমরা কি ইউজ করে থাকি, ইউন ইউজ করে থাকি। এই জন্যই যখন সেন্টেন্সের মধ্যে ইমবডি থাকে, কন্টেইন থাকে, এই ধরনের যে শব্দগুলা সেগুলো থাকলে সেখানে আমাকে কি ইউজ করতে হবে, ইন ইউজ করতে হবে। এখন অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশনগুলোতে অবশ্যই অল দ্য গুড কোয়ালিটিস এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সবগুলোতেই সাবজেক্ট হিসেবে আছে। যেহেতু কোয়ালিটিস দেখতেই দেখা যাচ্ছে এটা একটা প্লুরাল নাম্বার, সেহেতু এরপরে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে সেটা কি, আর। তারপর এখানে ইমবডিস এটার B3 ব্যবহার করতে হবে। B3 ব্যবহার করা হলো ইমবডিড, অ্যান্ড দেন আমাকে কি ব্যবহার করতে হবে, প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করতে হবে। ইন কোনটায় আছে, বি নাম্বার অপশনে আছে, সেহেতু সঠিক উত্তর কি, বি নাম্বারটা। অল দ্য গুড কোয়ালিটিস আর ইমবডিড ইন মাই টিচার। এখন যেই প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে ক্লাসের শুরুতে যেই ধোকাটা তোমরা খেয়েছিলে, নোন টুর পরিবর্তে নোন বাই, সেই ধরনের সেন্টেন্স। এখানে যেই চারটা অপশন দেওয়া আছে সেই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি, যেহেতু ইন্ট্রোতে তোমরা দেখেছো নোনের সাথে বাই ব্যবহৃত হয়েছিল, আর এমনিতে তুমি জানো নোনের সাথে সবসময় টু ব্যবহৃত হয়, সেহেতু এই নিচের যে দুটো অপশন এমনিতেই বাদ দিয়ে দিতে পারো, নোন উইথ, নোন ইন। তাহলে এ এবং বি এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর। এখানে তুমি যদি বলো এ ট্রি ইজ নোন টু ইটস ফ্রুটস, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এটার আসল পেসিভ ভয়েস হচ্ছে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। এটা কেন, নোনের সাথে সবসময় টু ব্যবহৃত হয়, তাহলে এখানে আমি কেন বাই ব্যবহার করেছি? যখনই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের স্বকীয়তা বা আত্মপ্রকাশ বোঝাবে তখন নোনের সাথে টু না হয়ে বাই ব্যবহৃত হবে। যেমন ধরো আমি যদি বলি ইউ আর নোন টু মি, তার মানে বোঝাচ্ছি তুমি আমার কাছে পরিচিত। এখানে কি তোমার কোনো আত্মপ্রকাশ বা স্বকীয়তা বোঝাচ্ছে না। কিন্তু আমি যদি বলি ইউ আর নোন বাই ইউর ক্যারেক্টার, তাহলে কিন্তু বোঝাচ্ছে তোমার চরিত্রের দ্বারা তুমি পরিচিত, তাই না?
তো সেখানে তোমার স্বকীয়তাটা বোঝাচ্ছে যে তোমার চরিত্র বা তোমার যে আত্মপ্রকাশটা, তোমার যেই অ্যাটিটিউডটা, সেটার জন্য তুমি সবার কাছে পরিচিত। কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে ইউ আর নোন টু মি, তো এখানে কোনো স্বকীয়তা বোঝাচ্ছে না। এই ধরনের সেন্টেন্স হলে সেখানে কি হবে, নোনের সাথে বাই ব্যবহৃত হবে, আদারওয়াইজ সবসময় নোনের সাথে কী ব্যবহৃত হবে, টু ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে সঠিক উত্তর কি, বি নাম্বারটা। আরেকটা জিনিস মনে রাখবে, যখন সেন্টেন্সে ওয়ারিড থাকবে তখন এরপরে অ্যাবাউট ব্যবহৃত হবে, মানে তুমি কি সম্বন্ধে চিন্তিত, এই ধরনের আর কি। তো এখানে কিন্তু বাই, টু, উইথ, ইন এই ধরনের কোনো প্রিপোজিশন ব্যবহৃত হবে না। যখনই সেন্টেন্সে ওয়ারিড থাকবে সেই সেন্টেন্সের পেসিভ ভয়েস করতে গেলে সেখানে কী ব্যবহার করতে হবে, অ্যাবাউট ব্যবহার করতে হবে। কিন্তু এটার বি1 কি, ওয়ারি। এখন সেখানে ওয়ারিজও থাকতে পারে, যেটাই থাকুক না কেন, যখনই তুমি পেসিভ ভয়েস করবে তখন ওয়ারিড তো ব্যবহার করতে হবে, কারণ বি3 ব্যবহার করতে হবে। এরপর কি ব্যবহার করতে হবে প্রিপোজিশন হিসেবে, অ্যাবাউট ব্যবহার করতে হবে। এখন বলো তো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটার সঠিক কিনা। এখানে বলা হয়েছে এ ম্যান ইজ নোন টু দ্য কোম্পানি হি কিপস। একজন মানুষকে তখনই চেনা যায় তার যেই সঙ্গ আছে, সে যাদের সাথে চলছে তাদের দ্বারা। এখানে কি ম্যানের স্বকীয়তাটা প্রকাশ করছে না, সেই জন্য এখানে টু যদি আমরা ব্যবহার করি তাহলে হবে না। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন মানুষকে তার সঙ্গের মাধ্যমে চেনা যায়, অর্থাৎ সঙ্গ দ্বারা তার চরিত্রটা আত্মপ্রকাশ পাচ্ছে বা তার চরিত্রের স্বকীয়তাটা দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আরও একটা নতুন নিয়ম শিখব, খুবই মজাদার একটা নিয়ম, সেটা হচ্ছে গ্রুপ ভার্বের নিয়ম। এখানে বলা হয়েছে টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে একটা গ্রুপ ভার্ব আছে সেটা হচ্ছে টেক কেয়ার অফ। তারপর এখানে বলা হয়েছে মাই আঙ্কেল লুকস আফটার মি, যেখানে লুকস আফটারটা হচ্ছে গ্রুপ ভার্ব। এই দুইটা সেন্টেন্সের মধ্যে অলরেডি একটা প্রিপোজিশন এক্সিস্ট করতেছে, এখানে অফ, এখানে আফটার, বাট এটাকে আমরা ভার্বের সাথে গ্রুপ ভার্ব হিসেবে নিচ্ছে। সেহেতু যখন পেসিভ ভয়েস করবা তখন এই প্রিপোজিশনটাকে বাহিরে রেখে আমাদের যে নিয়মের প্রিপোজিশন অর্থাৎ বাই বা ইন, উইথ, ওইগুলা ইউজ করতে হবে, কারণ এই পুরোটাই একটা ভার্ব, এই পুরোটাই একটা ভার্ব। এই ক্ষেত্রে লুকসটা চেঞ্জ হয়ে এর বি3 হয়ে যাবে আর এর সাথে আফটারটা থেকে যাবে। আর এখানে টেক কেয়ার অফ দুইটা ভার্ব আছে, তো আমার প্রথম যে ভার্বটা সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে, টেকের যে বি3 সেটা টেকেন হয়ে যাবে এবং কেয়ার অফটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, তার মানে গ্রুপ ভার্বের মধ্যে যে প্রিপোজিশনটা থাকবে অর্থাৎ গ্রুপ ভার্ব থাকলে সেটা পেসিভ ভয়েসে ভার্বের যে পাস্ট পার্টিসিপাল ফর্মটা থাকে সেটার সাথে ইউজ হয়। যেহেতু এখানে দুইটা ভার্ব সেক্ষেত্রে কিন্তু কেয়ারের সাথে অফটা ব্যবহৃত হবে, বাট এক্ষেত্রে কিন্তু লুকড আফটারই থাকবে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা পেসিভ ভয়েস করি সেক্ষেত্রে কী করতে হবে, ইউর হেলথ এই অবজেক্টটাকে তুমি সাবজেক্ট হিসেবে নিয়ে যাবে, রাইট। বাট এখানে দেখো কোনো প্রকার সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে কে, সাবজেক্ট নাই, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেহেতু এখানে আমাকে ল্যাট ইউজ করতে হবে। আর যখনই তুমি ল্যাট ব্যবহার করবে তখন সেই সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র একটা বি ব্যবহৃত হবে, অর্থাৎ এখানে কোনো এম, ইজ, আর এই ধরনের ভার্ব ব্যবহৃত হবে না। ল্যাট ইউর হেলথ বি টেকেন। টেকেন কেন, এই যে টেকটা, এই টেকের বি3 হচ্ছে টেকেন, তারপর বাকি যেটা থাকবে কেয়ার অফ, এই কেয়ার অফটা এখানে ইউজড হবে। আর এইটা কি হবে, মাই আঙ্কেল লুকস আফটার মি, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে আই লুকস, যেহেতু তার মানে আই এম, আর এখানে যেই ভার্বটা ছিল সেটা ছিল লুক, যেটার বি3 হচ্ছে লুকড, তারপর আফটার ব্যবহৃত হবে। এইটা তো একটা গ্রুপ ভার্ব, সেহেতু এখানে আমাকে যেই ভয়েস চেঞ্জের যে প্রিপোজিশনটা সেটা ইউজ করতে হবে, তাই আমি বাই ইউজ করছি, বাই মাই আঙ্কেল। এটা হচ্ছে এই সেন্টেন্সের সঠিক উত্তর, আর এটা হচ্ছে এই সেন্টেন্সের সঠিক উত্তর। এখন আমরা চলো এই রিলেটেড একটা প্রশ্ন সমাধান করি। এখানে বলা হয়েছে হি কল্ড অন মি অ্যাস্টারডে। এই কল্ড অন এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, আর এখানে কলের বি2 ইউজ করা হয়েছে, সুতরাং এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই মি অবজেক্টটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, আই, তারপর কি হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট সেহেতু আয়ের সাথে ওয়াজ ইউজ হবে, আই ওয়াজ, এরপর গ্রুপ ভার্বটা থেকে যাবে কল্ড অন। এখানে কলডই কেন হয়েছে, কারণ কলের বি2 অ্যান্ড বি3 দুইটাই সেম। তা আই ওয়াজ কল্ড অন, এই অ্যাস্টারডেকে তুমি সেন্টেন্সের শেষেও রাখতে পারো, আবার এখনও তুমি লিখতে পারবে। তো আই ওয়াজ কল্ড অন অ্যাস্টারডে আমি এখানেও লিখতে পারি, আবার শেষেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। কার মাধ্যমে, বাই হিম। এখন অপশনে যেটা আছে যেভাবে আছে সেটাই হবে সঠিক উত্তর। অপশনে আছে আই ওয়াজ কল্ড অন বাই হিম অ্যাস্টারডে, তার মানে অ্যাস্টারডেটা সবার শেষে ইউজ করা হয়েছে। এখানে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে প্রথমটা। এখন আমি তোমাদের ক্লাসের শুরুতে যে টাস্কটা দিয়েছিলাম, 3টা সেন্টেন্স ছিল,
কোনটা কোন ফর্মের সেটা বের করার জন্য তার সলিউশন দেখব। এখানে বলা হয়েছে রাইস সেলস চিপ, যেহেতু এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত আছে, আর আমরা জানি পেসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং এটা কি একটা অ্যাক্টিভ ভয়েস। তারপরে সেন্টেন্সে আছে দ্য স্কুল ওয়াজ বিল্ট ইন 1971। এখানেও কিন্তু ওয়াজ বিল্ট ব্যবহার করা হয়েছে, যেহেতু ওয়াজটা নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এবং তারপরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, কিন্তু এখানে ওয়াজটা ব্যবহৃত হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে এবং তার সাথে যে ভার্বটা আছে সেটা কি B3-তে আছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস। তাহলে সঠিক উত্তর কী হবে? পেসিভ ভয়েস। এরপরে যেটা বলা হয়েছে আই হ্যাভ লস্ট মাই ওয়াচ, এখানে নর্মাল যে নিয়মটা, জেনারেল যে নিয়মটা টেন্সের সেটাই ব্যবহৃত হয়েছে। কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্টের, কারণ এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হয়, তারপর B3 ব্যবহৃত হয়, আর এখানে B3 হিসেবে লস্ট আছে, তারপর বাকি অংশ যেটা থাকে সেটাই। সুতরাং এই সেন্টেন্সটা কি? অ্যাক্টিভ ভয়েস, কারণ টেন্সের জেনারেল সকল নিয়মই হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। আশা করি তোমরা এই 3টা সেন্টেন্সেই সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছো, 3-এ 3 পেয়েছো। এর থেকে কম পেলেও কোনো সমস্যা নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, সবই ক্লিয়ার হয়ে যাবে। ভয়েস লেভেল 2-তে এতটুকুই তোমাদের শেখার ছিল। আগামী ক্লাসে আমরা আরও একটু কঠিন টপিকের দিকে যাব, অর্থাৎ ভয়েস লেভেল 3-তে। ঠিক আছে? তার আগ পর্যন্ত তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম। এখানে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন ফর্মে আছে, অ্যাক্টিভ ফর্মে আছে নাকি পেসিভ ফর্মে আছে। যদি অ্যাক্টিভ ফর্মে থাকে তাহলে সেটাকে পেসিভ করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে তোমাকে পেসিভ করতে হবে। আর যদি পেসিভে থাকে তাহলে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। এই 6টা প্রশ্নকে আইডেন্টিফাই করবা, আইডেন্টিফাই করার পর অ্যাক্টিভ যদি হয়ে থাকে তাহলে পেসিভ করবা, পেসিভ হয়ে থাকলে অ্যাক্টিভ করবা। করার পর তুমি চাইলে তোমার হোমওয়ার্কটা আমার কাছে সাবমিট করতে পারবে, নিশ্চিত হওয়ার জন্য যে তোমার উত্তরগুলো সঠিক হয়েছে কিনা। সাবমিট করার জন্য তুমি আমাদের ফেসবুক গ্রুপে তোমার আনসার শিটটা পোস্ট করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমার আনসার শিটটা কমেন্ট করতে পারো। তারপর আমি দেখে জানিয়ে দেব তোমার কয়টা উত্তর সঠিক হয়েছে। এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই তোমরা সেখানে জয়েন করে নেবে। জয়েন করার মাধ্যমে তুমি তোমার পড়াশোনার যাবতীয় সমস্যাগুলি আমাদের সাথে ডিসকাস করে নিতে পারবে। এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত এরকম নতুন নতুন ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দিবে, যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্লাস কমেন্ট করে ক্লাসটি তোমার কেমন লেগেছে তা জানাবে, অথবা যদি কোনো প্রকার পড়া তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও জানাবে। পাশাপাশি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে তারাও এই ক্লাসটি করতে পারে। দেখা হবে নতুন ক্লাসে। সে অবধি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।